আমরা আজকে এই চ্যাপ্টারটা স্টার্ট করব, দ্যাট ইজ অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস। ঠিক আছে, এই পুরো চ্যাপ্টারটাই আমরা কমার্সের পার্সপেক্টিভে জানবো। তাহলে আমাদের সবার আগে কতগুলো কমার্শিয়াল ফাংশনস জানতে হবে। ফার্স্ট যে ফাংশনটা জানবো দ্যাট ইজ কস্ট ফাংশন। কস্ট ফাংশন মানে কি, একটা যদি আমরা বিজনেস রান করতে চাই তাহলে আমাদের ইনিশিয়ালি একটা ক্যাপিটাল ইনভেস্ট করতে লাগে, অ্যান্ড বিজনেসটা রান করার সাথে সাথেও আমাদেরকে ক্যাপিটাল কন্টিনিউয়াসলি ইনভেস্ট করতে লাগে। তাহলে যেই টাকাটা বা যেই মানিটা আমরা ইনভেস্ট করি বিজনেসে, দ্যাট ইজ কস্ট ফাংশন। কস্ট ফাংশন ফার্দার দুটো টাইপের হয়, একটা হচ্ছে ফিক্সড কস্ট, একটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। ফিক্সড কস্টটা কি, যেটা আমরা ওয়ান টাইম ইনভেস্ট করি। ফিক্সড কস্টটা কি, যেটা আমরা ওয়ান টাইম ইনভেস্ট করি। ধর একটা ফ্যাক্টরি আমি বানাতে চাইছি, যেখানে কিছু না কিছু প্রোডাকশন হবে, তার জন্য আমাদের একটা ল্যান্ডের রিকোয়ারমেন্ট আছে। যদি আমরা ল্যান্ড পারচেস করতে না পারি তাহলে আমাদের একটা প্লট রেন্টে নিতে হবে, বা বলতে পারি যে একটা প্রোডাকশন হাউস বানানোর জন্য, বা যেখানে কিছু না কিছু ম্যানুফ্যাকচার চলছে বা ম্যানুফ্যাকচারিং ইউনিট বানানোর জন্য আমাদের মেশিনারিজের দরকার পড়বে বা অ্যাক্সেসরিজের দরকার পড়বে। সেগুলো সব কটার জন্যই যে আমাদের এক্সপেন্ডিচারটা থাকছে সেগুলো সব ফিক্সড কস্টের আন্ডারে আসছে, কারণ সেগুলো আমরা ওয়ান টাইম ইনভেস্ট করছি। এবার ভ্যারিয়েবল কস্টের আন্ডারে কোনগুলো পড়ছে, যেগুলো সময়ের সাথে সাথে ডিমান্ডের সাথে সাথে চেঞ্জ হতে পারে। যেমন ধর আমি এখানে বলেছি যে ডিমান্ড যদি বাড়ে তাহলে ওভারঅল কস্টিং কমবে। ডিমান্ড যদি বাড়ে ওভারঅল কস্টিং কমবে কেন? লেটস সে আমি একটা টিভি বানাতে আমার কস্টিং যাচ্ছে 2000 টাকা। ঠিক আছে, একটা টিভি বানাতে আমাদের কস্টিং যাচ্ছে 2000 টাকা। তাহলে 100টা টিভি বানাতে বা 1000টা টিভি বানাতে আমাদের কস্টিং কত যাওয়া উচিত? 2000 ইন্টু 1000, সিম্পল ইউনিটারি মেথড। কিন্তু কস্টিং এতটা যাবে না, এর থেকে কম যাবে, ডেফিনেটলি এর থেকে কম যাবে। কেন? কারণ দেখ, আমার ধর টিভি ম্যানুফ্যাকচারিং একটা ইউনিট আছে যেখানে আমার 40টা লেবার কাজ করছে। ঠিক আছে, এবার 40টা লেবার মিলেই কিন্তু ফার্স্টে একটা টিভি বানিয়েছিল, আবার 40টা লেবার মিলেই 1000টা টিভি বানাচ্ছে। তাহলে আমার লেবারের স্যালারিটা তো ফিক্স ছিল, ফিক্স স্যালারিতে আমার ফার্স্টে 2000 টাকা একটা টিভি বানানো হচ্ছিল, এখন সেই ফিক্স স্যালারিতেই আমাদের এত টাকার একটা 2000 ইন্টু 1000 রুপিসের একটা প্রোডাকশন হচ্ছে। তাহলে ওভারঅল প্রোডাকশনটা বাড়ছে, কিন্তু আমাকে লেবারদের পেছনে যেই ফিক্স স্যালারিটা আছে সেটা কিন্তু সেমই থাকছে। মানে ওভারঅল কস্টিংটা কিন্তু বাল্কের সাথে সাথে কমছে। যত বাল্ক কোয়ান্টিটি হচ্ছে ওভারঅল কস্টিং কমছে। বা এরকম ভাবে ভাবতে পারি, ধর আমি ম্যানুফ্যাকচারের কাছ থেকে একটা টিভির প্যানেল কিনছি, ধর একটা প্যানেল কিনছি 200 টাকায়। এবার যখন আমি 1000টা প্যানেল কিনবো তখন 200 ইন্টু 1000 এই টাকায় কি কিনবো, নাকি এর থেকে কমে কিনবো? ডেফিনেটলি এর থেকে কমে কিনবো। কেন কমে কিনবো? কারণ আমি বাল্কে কিনছি, আমি বার্গেন করতে পারবো, এর থেকে কমেই পাবো। তাহলে সেটাই আমি বলছি, যদি ডিমান্ড বাড়াই তাহলে ওভারঅল কস্টিং কমবে। এগুলো ভ্যারিয়েবল কস্টের আন্ডারে আসছে। নেক্সট দেখ, রেভিনিউ ফাংশন। রেভিনিউ ফাংশনটা কি? বেসিক্যালি রেভিনিউ ফাংশন হচ্ছে আমাদের সেই ছোটবেলাকার সেলিং প্রাইসের মতন। যেমন কস্ট ফাংশনটা হচ্ছে আমাদের ছোটবেলাকার কস্ট প্রাইসের মতন, রেভিনিউ ফাংশন হচ্ছে সেলিং প্রাইসের মতন। মানে আমরা যা ইনভেস্ট করেছি সেখান থেকে কি রিটার্ন আসছে। রেভিনিউ ফাংশনকে আমরা RX দিয়ে ডিনোট করব। ঠিক আছে, রেভিনিউ ফাংশনের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি হবে? প্রাইস পার ইউনিট ইনটু নাম্বার অফ ইউনিটস। দেখ আমি সেলিং প্রাইস দিয়ে যদি বোঝাই, সেলিং প্রাইস অফ 1 টিভি ইজ 19,000, তাহলে সেলিং প্রাইস অফ 20 টিভি কত হবে? 19,000 ইনটু 20। 19,000টা কি ছিল? প্রাইস পার ইউনিট। দেখ প্রাইস পার ইউনিট, নাম্বার অফ ইউনিটস, এখানে নাম্বার অফ ইউনিটস কত? 20। তাহলে রেভিনিউ ফাংশন আমরা কি করে পাই? প্রাইস পার ইউনিট মানে একটা ইউনিটের দাম ইনটু যতগুলো ইউনিট বিক্রি হয়েছে
সেরকম ভাবে আমরা সেলিং প্রাইসটা পাচ্ছিলাম, টোটাল সেলিং প্রাইস। দেখ সেলিং প্রাইস কি হবে, একটা ইউনিটের দাম ইনটু যতগুলো ইউনিট বিক্রি হয়েছে সেটাকে আমরা টোটাল রেভিনিউ বলবো। তাহলে রেভিনিউ ফাংশনের এক্সপ্রেশনে মনে রাখতে হবে প্রাইস পার ইউনিট ইনটু নাম্বার অফ ইউনিটস, যেরকম আমরা সেলিং প্রাইস বার করি, ঠিক আছে। কস্ট ফাংশনটা কি ছিল, যেরকম আমরা কস্ট প্রাইস বার করেছিলাম। নেক্সট দেখ ডিমান্ড ফাংশন। ডিমান্ড ফাংশনটা কি বেসিক্যালি, ডিমান্ড ফাংশন অ্যাকচুয়ালি কোয়ান্টিটি ডিমান্ডেড অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। আচ্ছা, গুডস অ্যান্ড সার্ভিসেস এর অনেকের প্রবলেম থাকতে পারে। গুডস মানে যে কোনো প্রোডাক্ট হতে পারে, সার্ভিস মানে ধর আমার একটা এসি সার্ভিসিং এর কোম্পানি আছে, মানে আমি সার্ভিস প্রোভাইড করে থাকি, বা আমার একটা এরকম বলতে পারি ড্রাইভার সাপ্লায়ার একটা কোম্পানি আছে, যে যাদের ড্রাইভার নেই তাদেরকে আমি যে কোনো সময় ড্রাইভার প্রোভাইড করে থাকি, তাহলে সেগুলো বেসিক্যালি একটা সার্ভিস। যেমন গুডস আমি প্রোভাইড করতে পারি, তেমন সার্ভিসে প্রোভাইড করতে পারি, অলমোস্ট দুটো ইকুয়াল। এবার দুটোই কিন্তু কোয়ান্টিটির আন্ডারে পড়ছে, গুডস এন্ড সার্ভিস দুটোই কোয়ান্টিটির আন্ডারে পড়ছে। এই কোয়ান্টিটি ডিমান্ডেড আর ওই কোয়ান্টিটি ডিমান্ডকে যেই ভেরিয়াস ফ্যাক্টরস গুলো ইনফ্লুয়েন্স করছে তাদের মধ্যে যে রিলেশনশিপটা আসছে সেটাকেই বলবো ডিমান্ড ফাংশন। দেখ রিলেশন বিটুইন কোয়ান্টিটি ডিমান্ডেড অফ গুডস অর সার্ভিসেস এন্ড ভেরিয়াস ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স ইট, মানে এই গুডস এন্ড সার্ভিসটাকে যারা ইনফ্লুয়েন্স করছে সেই ফ্যাক্টরস গুলোর সাথে এই কোয়ান্টিটি ডিমান্ডের যে রিলেশনটা সেটাকে আমরা বলবো ডিমান্ড ফাংশন। দেখ ডিমান্ড যদি ইনক্রিজ হয় তাহলে কস্টিং ডিক্রিজ করবে। কেন? কারণ বাল্ক প্রোডাকশন হচ্ছে, ডিমান্ড ইনক্রিজ করছে মানে বাল্ক প্রোডাকশন হচ্ছে, বাল্ক প্রোডাকশন হলে আমাদের কস্টিং ডিক্রিজ করবে। কিন্তু যদিও সেটা ফিক্সড কস্টকে এফেক্ট করবে না, ফিক্সড কস্টটা জেনারেলি চেঞ্জ হয় না, ঠিক আছে, কিন্তু ভ্যারিয়েবল কস্ট চেঞ্জ হয়। ফিক্সড কস্ট কেন চেঞ্জ হয় না? কারণ আমরা যে ল্যান্ডটা কিনে ফেলেছি বা যে মেশিনারিজ কিনে ফেলেছি সেগুলো একবার তো ইনভেস্ট করেই ফেলেছি, সেটা কি করে আর চেঞ্জ হবে। নেক্সট দেখ প্রফিট ফাংশন। প্রফিট ফাংশন কখন? যখন রেভিনিউ ফাংশনটা কস্ট ফাংশনের থেকে বড় হবে। সেই একই জিনিস, সেলিং প্রাইস যদি কস্ট প্রাইসের থেকে বড় হয় তখন আমাদের প্রফিট হবে। তেমনি প্রফিট ফাংশন কি হবে? যখন রেভিনিউ ফাংশন কস্ট ফাংশনের থেকে বড় হবে। তাহলে প্রফিট ফাংশন বার করার ফর্মুলা কি? প্রফিট ফাংশন ইকুয়ালস টু রেভিনিউ ফাংশন মাইনাস কস্ট ফাংশন। ঠিক যেমন প্রফিট ইকুয়ালস টু এসপি মাইনাস সিপি ছিল, তেমনি প্রফিট ফাংশন হচ্ছে রেভিনিউ ফাংশন মাইনাস কস্ট ফাংশন। আচ্ছা, ব্রেক ইভেন পয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে বিজনেসের সেই সময়টা বা সেই পয়েন্টটা যখন রেভিনিউ ফাংশন আর কস্ট ফাংশন সেম থাকবে। ধর আমি বললাম আমার এই টিভি ম্যানুফ্যাকচারিং কোম্পানিটায় টিভি ম্যানুফ্যাকচারিং এর জন্য আমি 70 লাখ ইনভেস্ট করেছি, সরি 75 লাখ ইনভেস্ট করেছি। এবার এই 75 লাখ ইনভেস্ট করে আমি একটা এস্টিমেট করেছি আমি 95 লাখ প্রফিট করব, প্রফিট না 95 লাখ রেভিনিউ জেনারেট করব। তাহলে আমার প্রফিট কত থাকছে? তা 20 লাখের একটা প্রফিট থাকছে। কিন্তু 20 লাখের প্রফিট কি একেবারে হয়ে যাবে? ঠিক অল্প অল্প সেল করতে করতে 95 লাখ অবধি যখন যাবে তখন আমাদের 20 লাখের প্রফিট হবে। মানে এমন একটা সময় ডেফিনেটলি আসবে যে যখন আমার 75 লাখ রুপিজের সেল হয়েছে। তাহলে এই পয়েন্টটা যখন রেভিনিউ ফাংশন এন্ড কস্ট ফাংশন সেম থাকবে, দেখ কস্ট ফাংশনও 75 লাখ, রেভিনিউ ফাংশনও 75 লাখ, যখন দুটো সেম থাকবে তখন আমরা বলবো সেটাকে ব্রেক ইভেন পয়েন্ট। সেক্ষেত্রে কিন্তু কোনো প্রফিট বা কোনো লস হয় না। এমন কন্ডিশন যখন রেভিনিউ ফাংশন আর কস্ট ফাংশন সেম হবে, মানে কোনো প্রফিট আর কোনো লস নেই, তারপরে যেটা সেল হবে সেখান থেকে আমাদের যেটা আসবে সেটা প্রফিট। কিন্তু যখন রেভিনিউ ফাংশন আর কস্ট ফাংশন সেম থাকবে তখন সেটাকে আমরা বলবো ব্রেক ইভেন পয়েন্ট। নেক্সট দেখ অ্যাভারেজ কস্ট ফাংশন আমরা কি করে বার করব? কস্ট ফাংশনকে যদি আমরা এক্স দিয়ে ডিভাইড করি, এক্সটা কি নাম্বার অফ ইউনিটস অফ দি কমোডিটি, তেমনি অ্যাভারেজ রেভিনিউ ফাংশন কি করে বার করব? রেভিনিউ ফাংশন ডিভাইড বাই এক্স, এক্স কি নাম্বার অফ ইউনিটস অফ দি কমোডিটি। আমরা যেরকম ভাবে এতদিন ধরে অ্যাভারেজ বা মিন বার করে থাকি সেই একই প্রসেসে অ্যাভারেজ প্রফিট ফাংশন কি করে বার করব? প্রফিট ফাংশন বাই এক্স, এক্স মানে নাম্বার অফ ইউনিটস অফ দি কমোডিটি। আবার বলছি কস্ট ফাংশন কে যদি আমরা নাম্বার অফ ইউনিটস দিয়ে ডিভাইড করি তাহলে কি পাবো? অ্যাভারেজ কস্ট ফাংশন। রেভিনিউ ফাংশনকে যদি নাম্বার অফ ইউনিটস দিয়ে ডিভাইড করি তাহলে কি পাবো? অ্যাভারেজ রেভিনিউ ফাংশন। প্রফিট ফাংশনকে যদি নাম্বার অফ ইউনিটস দিয়ে ডিভাইড করি তাহলে কি পাবো? অ্যাভারেজ প্রফিট ফাংশন।
নেক্সট দেখ, অ্যাভারেজ কস্ট ফাংশন থেকে শুধু কস্ট ফাংশনে যাওয়ার জন্য আমরা নাম্বার অফ ইউনিট দিয়ে মাল্টিপ্লাই করব, কস্ট ফাংশন থেকে অ্যাভারেজ কস্ট ফাংশন আসার জন্য নাম্বার অফ ইউনিট দিয়ে ডিভাইড করব। বাকিগুলোও তাই, অ্যাভারেজ রেভিনিউ ফাংশন থেকে রেভিনিউ ফাংশনে যাওয়ার জন্য নাম্বার অফ ইউনিট দিয়ে মাল্টিপ্লাই করব, রেভিনিউ ফাংশন থেকে অ্যাভারেজ রেভিনিউ ফাংশনে যাওয়ার জন্য নাম্বার অফ ইউনিট দিয়ে ডিভাইড করব, অ্যাভারেজ প্রফিট ফাংশন থেকে প্রফিট ফাংশনে যাওয়ার জন্য নাম্বার অফ ইউনিট দিয়ে মাল্টিপ্লাই করব, প্রফিট ফাংশন থেকে অ্যাভারেজ প্রফিট ফাংশনে যাওয়ার জন্য নাম্বার অফ ইউনিট দিয়ে ডিভাইড করব। এবার দেখ, মার্জিনাল ফাংশনটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। মার্জিনাল কস্ট ফাংশন সবার আগে আনবো, মার্জিনাল ফাংশন অ্যাকচুয়ালি, ঠিক আছে। ফার্স্টে মার্জিনাল কস্ট ফাংশন, কস্ট ফাংশনকে যদি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো, মার্জিনাল কস্ট ফাংশন। রেভিনিউ ফাংশনকে যদি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, মার্জিনাল রেভিনিউ ফাংশন। প্রফিট ফাংশনকে যদি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, মার্জিনাল প্রফিট ফাংশন। আচ্ছা, এবার আমি সবকটার ডেফিনিশন যদিও দিইনি, আমি শুধু মার্জিনাল কস্টের ডেফিনিশনটা দিচ্ছি। মার্জিনাল কস্টটা কি? দ্য চেঞ্জ ইন টোটাল প্রোডাকশন কস্ট দ্যাট কামস ফ্রম মেকিং অর প্রডিউসিং ওয়ান অ্যাডিশন ইউনিট। টোটাল প্রোডাকশন কস্টে যে চেঞ্জটা আসছে কি জন্য, একটা অ্যাডিশনাল ইউনিট অ্যাড করাতে, সেটাকে আমরা বলবো মার্জিনাল কস্ট। যদিও সেটা আমাদের দরকার নেই, এটা না বুঝলেও চলবে, বাট আমি ডেফিনেশনটা দিয়ে রাখলাম। এবার দেখ, প্রফিট ফাংশনকে যদি ডিফারেন্সিয়েট করে মার্জিনাল প্রফিট ফাংশন পাই তাহলে মার্জিনাল প্রফিট ফাংশনকে ইন্টিগ্রেট করে প্রফিট ফাংশন পাবো, মার্জিনাল রেভিনিউ ফাংশনকে ইন্টিগ্রেট করে রেভিনিউ ফাংশন পাবো, মার্জিনাল কস্ট ফাংশনকে ইন্টিগ্রেট করে কস্ট ফাংশন পাবো। যদিও এটা আমাদের আইসিসি সিলেবাসে নেই, তাই আমরা শুধুমাত্র এইটুকুনি জায়গায় ফোকাস করব, ঠিক আছে। নেক্সট দেখ, ম্যাক্সিমাম মিনিমাম আমরা একটা ফাংশনে কি করে বার করবো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ টেস্ট দিয়ে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ টেস্টে আমরা কি করি, স্টেপ 1 এ যে ফাংশনটা দিয়ে দেবে সেটার আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েট করব, নিয়ে সেটাকে 0 এর সঙ্গে ইকুয়াল করব। f ড্যাশ x মানে হচ্ছে ddx অফ f dash x মানে ddx অফ দ্যাট ফাংশন। এবার ফাংশনটার ডিফারেন্সিয়েট করার পরে সেটা 0 এর সঙ্গে ইকুয়াল করব, তাকে এখানেও তাই করেছি। এইটার মানেও যা এটার মানেও তাই, ঠিক আছে। f dash x মানেই হচ্ছে ddx অফ fx, সেটা করার পরে আমরা 0 এর সঙ্গে ইকুয়াল করব। ধর 0 এর সঙ্গে ইকুয়াল করে আমাদের এক্সপ্রেশনটা কিছুটা এরকম আসলো, ঠিক আছে। দুটো ফ্যাক্টরের প্রোডাক্ট 0 আসছে, হতে পারে তিনটে ফ্যাক্টরের প্রোডাক্ট 0 আসতে পারে, চারটে ফ্যাক্টরের প্রোডাক্ট 0 আসতে পারে, বাট জেনারেলি দুটো ফ্যাক্টরের সামই তাদের আসবে। দুটো ফ্যাক্টরের প্রোডাক্ট যখন 0 আসবে তখন x এর দুটো ভ্যালু আমরা পাবো, মানে ইন্ডিভিজুয়াল এইটা ইকুয়ালস টু 0 করে এন্ড এটা ইকুয়ালস টু 0 করে। যে x এর দুটো ভ্যালু পাবো সেগুলোকে আমরা c বলবো। c মিন্স ক্রিটিক্যাল পয়েন্ট অর টার্নিং পয়েন্ট, ঠিক আছে। এবার আমরা সেই একই ফাংশনটাকে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করার পরে এই c এর ভ্যালুগুলো পুট করব, ঠিক আছে। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েট মানে হচ্ছে ডবল ড্যাশ মানে হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন, মানে এই যেটা পাচ্ছি সেটাকে ফার্দার ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে। ডিফারেন্সিয়েট করে যদি দেখি c এর ভ্যালুটা পুট করে সেটা 0 এর থেকে বড় আসছে, মানে ওই পয়েন্টে ফাংশনটা মিনিমা, এন্ড c এর ভ্যালু পুট করে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনে যদি দেখি যে ফাংশনটা 0 এর থেকে ছোট আসছে তাহলে ওখানে ওই পয়েন্টে ফাংশনটা ম্যাক্সিমা। এবার একটা কোশ্চেন দেখা যাক, ডিমান্ড ফাংশন অফ আ প্রোডাক্ট দিয়ে দিয়েছে p হচ্ছে 25 minus 6x minus 12x cube, where x is the number of units demanded and p হচ্ছে প্রাইস পার ইউনিট, ঠিক আছে। এবার আমাদেরকে বলেছে টোটাল রেভিনিউ ফাংশন বার করতে। ফার্স্টে টোটাল রেভিনিউ ফাংশন কি করে বার করি আমরা, মনে কর রেভিনিউ ফাংশন বার করার ফর্মুলা ছিল প্রাইস পার ইউনিট ইনটু নাম্বার অফ ইউনিটস। তাহলে এখানে প্রাইসের এক্সপ্রেশন কি আছে, এইটা 25 minus 6x minus 12x কিউব, এটা হচ্ছে প্রাইস পার ইউনিট। দেখ প্রাইসের এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, ইনটু নাম্বার অফ ইউনিটস, নাম্বার অফ ইউনিটস কত বলেছে x, তাহলে এর সঙ্গে x মাল্টিপ্লাই করব, কত আসছে তাহলে 25x
মাইনাস 6x স্কোয়ার মাইনাস 12x টু দি পাওয়ার 4। এটা আমাদের ফার্স্ট অ্যান্সার। সেকেন্ড অ্যান্সার কি জানতে চেয়েছে? মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউ আমরা কি করে বার করি? মনে কর মার্জিনাল রেভিনিউ আমরা কি করে বার করি? ddx অফ রেভিনিউ ফাংশন, ddx অফ রেভিনিউ ফাংশন। রেভিনিউ ফাংশন তো এটা ছিল, তাই তো? রেভিনিউ ফাংশন আমরা বার করেছি তো, এটাকেই ডিফারেন্সিয়েট করছি। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 25x এর ডিফারেন্সিয়েশন 25 মাইনাস 6x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 12x মাইনাস 12x টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 48x কিউব। তাহলে একটা অ্যান্সার পেয়ে গেলাম আমরা। আর মার্জিনাল রেভিনিউ এট x ইকুয়ালস টু 7, তাহলে মার্জিনাল রেভিনিউ এট x ইকুয়ালস টু 7, এই এক্সপ্রেশনটাই জাস্ট x এর ভ্যালুটা পুট করে দেবো। 25 মাইনাস 12x, ও x তো নেব না, x এর জায়গায় 7 নেব, মাইনাস 48 ইন্টু 7 কিউব। এটা আমাদের যা আসবে সেটা মার্জিনাল রেভিনিউ এট x ইকুয়ালস টু 7। আশা করা যায় অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের বেসিক্সটা তোদের মাথায় ঢুকেছে।